নমস্কার, সাহিত্য চিরন্তন বাংলা অডিও স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সাহিত্য চিরন্তনের আজকের নিবেদন উপেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের লেখা সমালোচক। এমএ পাশ করে ল ক্লাসে ভর্তি হলাম। সকালে উঠে চা পান করে খবরের কাগজ ওল্টাতে ওল্টাতে কলেজের সময় হয়ে আসতো। 9টা থেকে ক্লাস আরম্ভ হতো। কোনো প্রকারে 9:30 অথবা 9:45টার সময় কলেজে পৌঁছে বাকি সময়টুকু কলেজের কেরানির সঙ্গে বচসা করে বা বন্ধুবান্ধবদের সঙ্গে গল্প করে কাটিয়ে দিতাম। ঘণ্টা বাজলে দ্বারদেশ থেকে উচ্চৈস্বরে একবার প্রেজেন্ট স্যার বলে অফিস গমনোন্মুখ বিরাট কেরানি স্রোত ঠেলে গৃহে ফিরতাম। দ্বিপ্রহরের অধিকাংশকাল আমার বঙ্গ সাহিত্যের আলোচনায় কাটত। বাল্যকাল থেকেই আমার প্রবল অভিলাষ ছিল যে কবি হব, কিন্তু আমার ইচ্ছা পূর্ণ হয়নি। ভাগ্য ফেরে কেমন করে তা ঠিক বুঝতে পারি না, ক্রমশ কবি না হয়ে অলক্ষ্যে কবির শত্রু সমালোচক হয়ে পড়লাম। অদৃষ্ট যখন সর্বপ্রথম তার বিচিত্র দণ্ড আমার মাথার উপর ঘুরিয়ে আমাকে সমালোচক করে তুলতে আরম্ভ করেছিল, তখনকার একটি ঘটনা মনে পড়লে আজও হাস্য সংবরণ করতে পারি না। তখন এন্ট্রান্স পড়তাম। আমার জনৈক বন্ধু সুশীলচন্দ্র কবিতা লিখত এবং আমারই দুর্ভাগ্যবশত আমাকে রসগ্রাহী স্থির করে প্রত্যহ নবনব রচিত কবিতা শোনাতে আসত এবং আমার অভিমত জিজ্ঞাসা করত। ভালো লাগলেও আমি প্রকাশ করতাম না এবং কবিতাগুলি বিবিধ প্রকারে সংশোধিত করে দিতাম। কোনো স্থানে ছন্দভঙ্গ, কোনো স্থানে অর্থবিভ্রাট, কোনো স্থানে ব্যাকরণ অশুদ্ধি এবং কিছু না পেলে শ্রুতিকটু হয়েছে বলতাম। ক্রমশ আমার সমালোচনায় সুশীলচন্দ্রের সন্দেহ জন্মালো। কয়েকদিন আর সে কবিতা শোনাতে এলো না। একদিন সন্ধ্যার পর আমি আমার পড়বার ঘরে বসে আছি, এমন সময় সহসা সুশীল এসে উপস্থিত। পকেট থেকে একটি কাগজ বের করে আমার হাতে দিয়ে বলল, ভাই, অনেকদিন পরে একটা কবিতা লিখেছি, কেমন হয়েছে দেখো। আমারও অনেকদিন সমালোচনা না করে সমালোচনার প্রবৃত্তি সাতিশয় প্রবল হয়ে উঠেছিল। সোৎসুকভাবে তার হাত থেকে কবিতাটি নিয়ে সংশোধন কার্যে ব্যস্ত হয়ে পড়লাম। কবিতাটি অনুমান 20 ছত্রের হবে। অন্যূন 40টি সংশোধন করে সুশীলের হাতে দিয়ে বললাম, তেমন সুবিধা হয়নি। চেয়ে দেখলাম সুশীলের মুখ আনন্দে উৎফুল্ল হয়ে উঠেছে। সে কোনো কথা না বলে পকেটের মধ্যে থেকে নীরবে একখানি ক্ষুদ্র পরিচ্ছন্ন পুস্তক বের করল। লক্ষ্মী ছাড়া আমাকে মজাবার জন্য রবিবাবুর কোন প্রসিদ্ধ কবিতা থেকে কয়েক লাইন লিখে এনেছিল। আমি তারই ওপর অবাধে কলম চালিয়েছি। অসংলগ্ন ভাষায় কৈফিয়ত প্রদান করবার চেষ্টায় যা বললাম তা নিতান্ত নির্বোধের উক্তির মতো শুনতে হলো। আমার বিপন্ন অবস্থা দেখে সুশীলের বোধহয় দয়া হলো। সে বাড়ি চলে গেল। এইখান থেকেই সমালোচকের পথ পরিত্যাগ করলে বোধহয় মন্দ হতো না, কিন্তু ভবিতব্যকে খণ্ডন করে। ক্রমশ আমি রীতিমতো সমালোচক হয়ে দাঁড়ালাম। নিয়মিতভাবে আমার সমালোচনা প্রকাশিত হতে লাগলো। চেষ্টা করেও কবি হতে পারিনি বলেই হোক বা যে কারণেই হোক, কবি ও কবিতার প্রতি আমার কিঞ্চিত খর দৃষ্টি আছে। আক্রোশ বললেও বোধহয় নিতান্ত অত্যুক্তি হবে না। আমি জানি আমার নির্মম সমালোচনার তাড়নায় কয়েকটি শিশু কবি শান্ত ছেলের মতো বিষয়ান্তরে মনোনিবেশ করেছে। কিন্তু সম্প্রতি একটি নতুন কবিকে নিয়ে আমি কিছু অতিরিক্ত মাত্রায় ব্যস্ত হয়ে পড়েছি। বিগত মাস 6 থেকে সন্ধ্যাকাশ নামক মাসিকপত্রে মাঝে মাঝে শ্রীমতী তরুবালা দেবী স্বাক্ষরিত কোনো মহিলার কবিতাবলী প্রকাশিত হচ্ছে। কবিতাগুলি সাধারণত মাসিকপত্রে প্রকাশিত কবিতার মতোই বিশেষত্বহীন, ছন্দবদ্ধ, কোমল বাক্য সমষ্টি। অন্তত আমার তাই ধারণা। 4-5টি কবিতা প্রকাশিত হবার পর অবসর চিন্তা পত্রিকায় আমি কবিতাগুলির কিঞ্চিত তীব্র সমালোচনা করলাম। যথা, এক সময় অবশ্য ছিল যখন মহিলা মাত্রেরই রচনা অতিরিক্ত
এবং অনেক সময় অযথা প্রশংসা লাভ করত। কিন্তু সে সময়ের পরিবর্তন ঘটেছে। বর্তমানকালে বঙ্গভাষায় সুলেখিকার সংখ্যা অল্প নয় এবং সাধারণ লেখিকা প্রচুর। এরূপ অবস্থায় বর্তমান লেখিকাকে আমরা অকারণ উৎসাহ দিতে ইচ্ছা করি না। জীবনের মধ্যে কবিতা রচনাই চরম সফলতা নয়, আরও বহুবিধ কর্তব্য আছে যা পালন করে আমরা জীবন সার্থক করতে পারি, ইত্যাদি ইত্যাদি। কিন্তু বিস্ময়ের সঙ্গে দেখলাম কিছুমাত্র নিরুৎসাহিত না হয়ে শ্রীমতী তরুবালা সন্ধ্যাকাশের পরবর্তী সংখ্যায় আরও 2-3টি কবিতা প্রকাশিত করেছেন। তন্মধ্যে একটি কবিতা কিছু বিদ্রূপাত্মক এবং কিঞ্চিত প্রণিধানপূর্বক বিবেচনা করলে মনে হয় সে বিদ্রূপ যেন আমারই প্রতি বর্ষিত হয়েছে, কিন্তু এমন চতুরতার সঙ্গে প্রচ্ছন্ন যে সহজে কারো তা বোধগম্য হবার নয়। এবার তীব্রতর সমালোচনা করলাম, বহু প্রকারে তিরস্কার ও নিন্দা করে পরিশেষে লিখলাম, ভগবান কাউকে কাব্য রচনা করবার শক্তি প্রদান করেছেন, কাউকে কাব্য উপভোগ করবার প্রবৃত্তি দিয়েছেন। সকলকে কাব্য রচনা করবার ক্ষমতা কেন দেননি সে রহস্য শুধু তিনিই জানেন, কিন্তু যাকে শক্তি দেননি তাকে লালসা কেন দিয়েছেন তা আরও রহস্যপূর্ণ। সমালোচনা সমাপ্ত হলে চেয়ে দেখলাম রাত্রি 12টা বেজেছে। সুইচ টিপে দিয়ে শয্যায় শয়ন করলাম। শুয়ে কেবলই সমালোচনার কথা মনে হতে লাগলো। ভেবে দেখলাম প্রকৃতপক্ষে তরুবালার কবিতার নিরপেক্ষ সমালোচনা করিনি, দোষটুকু দেখাবার পক্ষে কোনো ত্রুটি করিনি, কিন্তু যা প্রশংসার যোগ্য সে বিষয়ে সম্পূর্ণ মৌন থেকেছি। দীপহীন ঘরের ঘন অন্ধকারের মধ্যে কাল্পনিক তরুবালার কাতর মুখমণ্ডল আমার চোখের সামনে যেন প্রস্ফুটিত হয়ে উঠল। অন্ধকারে স্নিগ্ধ হই হোক বা যে কারণেই হোক, মমতায় মন পরিপূর্ণ হয়ে উঠল। অজ্ঞাত কুঞ্জবনের মধ্যে প্রচ্ছন্ন পুষ্প তার যতটুকু সাধ্য সুগন্ধ প্রেরণ করছে, আমি কেন অকারণ তাকে ছিন্ন করবার জন্য ব্যস্ত হই? স্থির করলাম সমালোচনা পরিবর্তিত না করে পাঠাবো না। সকালে উঠে দেখলাম ঘর আলোতে উজ্জ্বল হয়ে গেছে। রাত্রে অন্ধকারের নিবিড়তায় যা স্থির করেছিলাম, দিনের আলোতে তা অতি সহজে লুপ্ত হয়ে গেল। সমালোচনা একটা কভারে মুড়ে অবসর চিন্তা সম্পাদকের নামে পাঠিয়ে দিয়ে মিস্টার মুখার্জির গৃহে চা পান করবার জন্য বের হলাম। মিস্টার মুখার্জি ব্যারিস্টার এবং আমাদের ল প্রফেসর। তার পুত্র সুবোধ শৈশবকাল থেকে আমার বন্ধু। সেদিন রবিবার। প্রতি রবিবার আমি নিয়মিতভাবে মিস্টার মুখার্জির গৃহে চা পান করবার জন্য উপস্থিত হতাম। মিস্টার মুখার্জির পুত্র ইংল্যান্ডে সিভিল সার্ভিস পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছে এবং তাঁর রুগ্না পত্নী স্বাস্থ্যোন্নতির জন্য দার্জিলিংয়ে অবস্থান করছেন। কেবলমাত্র কন্যা নিরুপমা পিতার পরিচর্যার জন্য কলকাতায় আছে। উপস্থিত হয়ে দেখলাম বারান্দায় চা টেবিলের পাশে মিস্টার মুখার্জি তাঁর কন্যা ও জনৈক বন্ধুসহ আমার জন্য অপেক্ষা করছেন। মিস্টার মুখার্জি তাঁর বন্ধুর সঙ্গে গল্প করতে লাগলেন। নিরুপমা আমায় বলল, প্রকাশবাবু, এবারের সন্ধ্যাকাশে আবার কয়েকটা তরুবালার কবিতা বের হয়েছে, আপনি নিশ্চয়ই দেখেছেন? আমি বললাম, হ্যাঁ দেখেছি বই কি, কাল রাত্রেই তার সমালোচনাও করে ফেলেছি। আজ সকালে অবসর চিন্তায় পাঠিয়ে দিয়েছি। এবার বোধহয় তরুকে মরুতে মারা পড়তে হবে। শুনে নিরুপমা হাসতে লাগল। অবসর চিন্তায় আমি নাম পরিবর্তন করে সমালোচনা প্রকাশ করতাম, সে কথা কেবল নিরুপমাই জানত। বাংলা কাব্য সম্বন্ধে নিরুপমার সঙ্গে আমার সম্পূর্ণ মতৈক্য হতো, বিশেষত তরুবালার কবিতা সম্বন্ধে। তরুবালার কবিতা নিরুপমার আদৌ পছন্দ হতো না। বাংলা সাহিত্যে নিরুপমার বিশেষ অধিকার জন্মেছিল, কারণ মিস্টার মুখার্জি ইংরেজি শিক্ষার প্রতি তত দৃষ্টি না দিয়ে সংস্কৃত ও বাংলা সাহিত্যে নিরুপমাকে বিশেষভাবে শিক্ষাদান করেছিলেন। নিরুপমা ঔৎসুক্যের সঙ্গে বলল, আপনি কি খুব তীব্র সমালোচনা করেছেন? আমি হেসে বললাম, হ্যাঁ বোধহয় একটু অতিরিক্ত কঠিন হয়েছে, কিন্তু তার কারণ আছে। ক্ষমা কবিতাটা ভালো করে পড়ে দেখেছ? নিরুপমা হেসে বলল, দেখেছি। সেটা যে আপনাকে লক্ষ্য করে লেখা তা
তা বেশ বোঝা যায়। আমি বললাম, হ্যাঁ, সেই জন্যই ক্ষমার লেখিকাকে আমি ক্ষমা করতে পারলাম না। নিরুপমা বলল, বেশ করেছেন। স্ত্রীলোক হয়ে এত কিসের গর্ব যে যা ইচ্ছে তাই লিখবে? আমি বললাম, আর কিছুই নয়, উপযুক্ত শিক্ষার অভাব। তোমাদের মতো শিক্ষিতা মেয়েরা যদি বাংলা লেখে তাহলে ভালো জিনিসই পাওয়া যেতে পারে। তুমি এত ভালো বাংলা জানো, একটু আধটু লিখতে আরম্ভ করো না। নিরুপমা হেসে বলল, কেন? তাহলে কি আপনি তরুবালাকে ত্যাগ করে নিরুপমার সঙ্গে যুদ্ধ আরম্ভ করবেন? আমি বললাম, না নিরু, তুমি যদি কবিতা লেখো তাহলে আমার কলম থেকে অন্য প্রকার সমালোচনা বের হবে। নিরুপমা বলল, এমন পক্ষপাতী সমালোচক পেলে কবিতা লিখতে প্রলোভন হয় বটে, কিন্তু প্রকাশবাবু, পক্ষপাতিত্ব সমালোচকের পক্ষে কিন্তু একটা মস্ত দোষ। আমি ঈষৎ রঙ্গচ্ছলে বললাম, তা নিশ্চয়ই, কিন্তু আমি যদি তোমার পক্ষপাতী না হই তাহলে সেটা আমার পক্ষে শুধু দোষ নয়, পাপ হবে। নিরুপমার মুখ রক্তিম হয়ে উঠল। কিন্তু বেচারি তরুবালা আপনার কাছে এমন কি অপরাধ করেছে যে আপনি তার এমন ঘোরতর বিপক্ষ হয়ে উঠেছেন? আমি কিঞ্চিত অপ্রতিভ হলাম। বললাম, তা বলতে পারিনি, কিন্তু যেরকম করেই হোক হয়ে উঠেছি তা ঠিক। ঘণ্টাখানেক কথাবার্তার পর গৃহে ফিরলাম। প্রায় মাসখানেক পরে একদিন সন্ধ্যাকালে মিস্টার মুখার্জির ড্রয়িং রুমে বসে দার্জিলিং থেকে সদ্য প্রত্যাগতা মুখার্জি পত্নীর সঙ্গে গল্প করছিলাম, এবং কাছে বসে নিরুপমা অ্যালবামে দার্জিলিং থেকে সংগৃহীত ফার্ন সাজাচ্ছিল। মুখার্জি পত্নী বললেন, প্রকাশ, প্রতি সপ্তাহে নিয়মিতভাবে তোমার চিঠি পেতাম বলে দার্জিলিংয়ে অনেকটা সুস্থ চিত্তে কাটাতে পেরেছিলাম। তোমার পরীক্ষার সুফল সেখানে জানতে পেরে মনে অত্যন্ত আনন্দবোধ হয়েছিল। বিএল পরীক্ষায় তুমি যে সর্বপ্রথম হবে তা আমরা বরাবরই আশা করতাম। ইনি তো সর্বদাই তোমার সুখ্যাতি করতেন যে ক্লাসের মধ্যে তুমিই সর্বোৎকৃষ্ট ছাত্র। একজন ভৃত্য এসে টেবিলের উপর একটা কাগজ রেখে গেল। দেখলাম সন্ধ্যাকাশ। খুলে দেখলাম তরু স্বাক্ষরিত লেখিকার সমালোচক নামে একটি ব্যঙ্গ কবিতা প্রকাশিত হয়েছে। বলা বাহুল্য, আমাকেই আক্রমণ করা হয়েছে। কবিতার মর্ম এমন: কোনো এক চিত্রকর একটি সুন্দরী রমণীর চিত্র অঙ্কিত করেছিলেন। চিত্রটি অতি সুন্দর হয়েছিল, কিন্তু এক মূর্খ সমালোচক সেটিকে উল্টো করে ধরে বলেছিল, এতে বর্ণের সঙ্গতি আছে, তুলিকার চাতুর্য আছে, কিন্তু ভাবের অত্যন্ত বিপর্যয় ঘটেছে। কারণ এই চিত্রটিতে সুন্দরীর পদদ্বয় ঊর্ধ্ব দিকে এবং মস্তক নিম্ন দিকে অঙ্কিত হয়েছে। তাতে চিত্রটি সর্বতোভাবে অস্বাভাবিক হয়েছে। কবিতা পাঠ করে আমার আপাদমস্তক রাগে ঝুলে গেল। চেয়ে দেখলাম গৃহিণী স্থানান্তরে চলে গেছেন এবং নিরুপমা ফার্ন সাজাতে ব্যস্ত। রুক্ষস্বরে আমি বললাম, তোমার সন্ধ্যাকাশ এসেছে। নিরুপমা আমার দিকে চেয়ে বলল, এবার বোধহয় তরুবালার তিরোভাব। আমি বললাম, না, অতিশয় অভদ্রভাবে আবির্ভাব। এই নাও, পড়ো। অত্যন্ত ব্যস্ততার সঙ্গে আমার হাত থেকে সন্ধ্যাকাশ নিয়ে নিরুপমা পড়তে আরম্ভ করল। পড়ে বলল, অন্যায়, ভারী অন্যায়। প্রকাশবাবু, আপনি এর একটা প্রতিকার করুন। অত্যন্ত কড়া করে এর একটা উত্তর দিতে হবে। স্ত্রীলোকের এতটা অভদ্রতা অত্যন্ত অগৌরবের কথা। আমি বললাম, না, এ ব্যাপারটাকে আমি একেবারে লঘু করে দিতে চাই। এ জঘন্য কবিতার উত্তর দিলে নিজেকেই ছোট হতে হবে। কিন্তু আমার মনে হচ্ছে যে তরুবালা স্ত্রীলোক নয়, কোনো পুরুষ স্ত্রীলোকের নাম দিয়ে এইসব লিখছে। স্ত্রীলোক এতটা নির্লজ্জ হতে পারে আমার মনে হয় না। অন্যমনস্কভাবে নিরুপমা বলল, তা হবে। 4-5 দিন পরে মিস্টার মুখার্জির এক পত্র পেলাম। পত্রে নিরুপমার সঙ্গে আমার বিবাহের প্রস্তাব। পত্র পাঠ করে বিশেষ বিস্মিত হলাম না, কারণ আমার কতকটা ধারণা ছিল যে একদিন সম্ভবত এ প্রস্তাব আসবে। কিন্তু আনন্দিত হলাম,
অবিমিশ্র আনন্দ কাকে বলে তা সেদিন বুঝতে পেরেছিলাম। মিস্টার মুখার্জির ভৃত্যের হাতেই উত্তর লিখে পাঠালাম। সংক্ষেপে লিখলাম, আপনার স্নেহসিক্ত প্রস্তাব আজ আমাকে গৌরবান্বিত করেছে। এ বিষয়ে বেশি কথা লিখে আমাকে অপ্রতিভ করেছেন মাত্র। আশীর্বাদ স্বরূপ আপনার শুভ ইচ্ছা আমি ভক্তির সঙ্গে গ্রহণ করছি। তবে আমার মনে হয় এ বিষয়ে নিরুপমার সম্মতি নেওয়াও আবশ্যক। বিকালে মিস্টার মুখার্জির পত্র পেলাম। সন্ধ্যার সময় চা খাবার নিমন্ত্রণ করেছেন। যথাসময় উপস্থিত হয়ে দেখলাম মিস্টার মুখার্জি পত্নী সহ বেড়াতে গেছেন। গৃহে আমার জন্য নিরুপমা অপেক্ষা করছে। উদ্দেশ্য বুঝতে বিলম্ব হলো না, কিন্তু দু এক কথাবার্তার পর বুঝলাম নিরুপমা এ কথা এখনো জানে না। নিরুপমা বলল, প্রকাশবাবু, চা খেয়েই কিন্তু পালাতে পারবেন না। বাবা বলে গেছেন তাদের ফেরা পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। আমি বললাম, তাহলে চিনির সঙ্গে একটু নুন মিশিয়ে দাও, নিমক হারামিটা আর করতে পারবো না। নিরুপমা হেসে বলল, হ্যাঁ, এমন অনেক লোক আছে যাদের বাধ্য করতে হলে শুধু মিষ্ট রসে হয় না, অন্য প্রকারের রসেরও প্রয়োজন হয়। ভৃত্য একটা ট্রে করে চায়ের জল, দুধ ও চিনি এনে রাখল। নিরুপমা আমার জন্য চা তৈরি করতে ব্যস্ত হলো এবং আমিও একবার ভালো করে নিরুপমাকে দেখে নিতে ব্যস্ত হলাম। ভালো করে অর্থাৎ নতুনভাবে, নতুন চোখে। মিস্টার মুখার্জির প্রস্তাব নিরুপমাকে আমার কাছে আজ নতুন করে ফুটিয়ে তুলেছে। জানি আজ প্রভাত থেকে আমার চোখে এক নবজ্যোতির সঞ্চার হয়েছে, যাতে সমগ্র বিশ্ব আমার কাছে নবপ্রভায় উদ্ভাসিত মনে হচ্ছে। কিন্তু নিরুপমা যে এত সুন্দরী তা জানতাম না। মৃদু সঞ্চালনে নিরুপমার কর্ণলগ্ন হীরকখণ্ড পর্যন্ত নির্মল পুণ্যের ন্যায় ঝিকঝিক করছিল। কি সুন্দর! হীরকের উপর নতুন করে আমার শ্রদ্ধা হলো। চায়ের পেয়ালা আমার সামনে রেখে নিরুপমা বলল, প্রকাশবাবু, খান। আপনি আবার গরম না হলে খেতে পারেন না। মনে মনে বললাম, প্রকাশবাবু এখন যে সুধা পান করছেন তার কাছে চা অত্যন্ত তুচ্ছ, এবং দ্রুত রক্ত সঞ্চালনে শরীর এত উত্তপ্ত হয়ে উঠছে যে গরম খাবার কিছুমাত্র প্রয়োজন নেই। নিরু, কণ্ঠস্বর কিছু অস্বাভাবিকভাবে বিকৃত হয়ে গেল। নিরুপমা বিস্মিত হয়ে আমার মুখ নিরীক্ষণ করল। কি বলছেন? কতকটা সামলে নিয়ে বললাম, তুমি আর আমাকে আপনি বলে সম্বোধন করো না। প্রায় অবরুদ্ধ কণ্ঠে নিরুপমা বলল, কেন? বোধহয় আমার দেহ থেকে তার দেহেও তড়িৎ প্রবাহ সঞ্চারিত হয়েছিল। আপনি শব্দটা বড় কর্কশ, দুজনের মধ্যে তাতে কেমন একটা ব্যবধান রেখে দেয়। তুমি শব্দ পরস্পরকে নিকট আনে। নিরুপমা, তোমার কাছে আমার একটা আবেদন আছে, যার ওপর আমার জীবনের সব আশা আনন্দ নির্ভর করছে। নিরুপমা উপবেশন করল। দেখলাম তার সারা শরীর কাঁপছে। পকেট থেকে মিস্টার মুখার্জির পত্রখানা বের করে নিরুপমার হাতে দিয়ে বললাম, এই আমার আবেদন। নিরুপমা ধীরে ধীরে শেষ পর্যন্ত পাঠ করে আমাকে পত্রখানি ফিরিয়ে দিল। আমি বললাম, তোমার কোনো আপত্তি আছে? নিরুপমা একবার আমার মুখের দিকে চেয়ে নীরবে মুখ নত করল। লজ্জা করো না নিরুপমা, এ লজ্জার সময় নয়। তোমার আপত্তি থাকলে তোমাকে বিয়ে করে আমি কখনোই তোমার কষ্টের কারণ হব না। আমার একটা কথা আছে। কি কথা বলো? নিরুপমা একবার আমার মুখের দিকে চাইল, পরে দৃষ্টি নত করে বলল, আমি তরুবালা। তার অর্থ? সন্ধ্যাকাশে তরুবালা নাম দিয়ে আমার কবিতাই বের হতো। হৃদয়ে একটা আঘাত অনুভব করলাম। সুশীলের কবিতা সমালোচনার কথা মনে পড়ল। পুনরায় তদপেক্ষাৎ গুরুতর ঘটনা। আমি বললাম, সমালোচক কবিতা
তাহলে তুমিই লিখেছিলে? নিরুপমা দৃঢ়ভাবে বলল, না, আমার লেখা নয়। কার লেখা তাও আমি জানি না। ক্ষমা? মুখ নত করে নিরুপমা বলল, ক্ষমা আমিই লিখেছিলাম। ভারী অন্যায় কাজ হয়েছিল, সে অনেকদিন আগেই বুঝেছি। তার জন্য আমি আপনার... বর্ষার আকাশে মেঘ ঘন হয়ে জমে থাকে, একটু শীতল বায়ুর সংস্পর্শেই ঝরঝর করে ঝরে পড়ে। দেখলাম নিরুপমার চক্ষুপ্রান্ত অশ্রুসিক্ত হয়ে উঠেছে। মনের মধ্যে আঘাত পেলাম। বললাম, নিরু, আমাকে ক্ষমা করো। সমালোচক কবিতা তোমার লেখা কিনা তা জিজ্ঞাসা করে আমি তোমার প্রতি অন্যায় করেছি। আমি তোমার কবিতার অন্যায় সমালোচনা করতাম। আমার মতো নিষ্ঠুর জগতে নেই। আমাকে ক্ষমা করো নিরু। এ বিবাহে যদি তোমার আপত্তি না থাকে তাহলে বুঝবো যে তুমি আমাকে ক্ষমা করেছ। তোমার আপত্তি আছে কি? নিরুপমা ঘাড় নেড়ে জানালো, আপত্তি নেই। তাহলে বুঝলাম তুমি আমাকে ক্ষমা করেছ। নিরুপমা মুখ তুলে বলল, আর আপনি? আমি কি? আপনি আমাকে ক্ষমা করেছেন? না, করিনি। কেন? তুমি এখনো আমাকে আপনি বলছো বলে। নিরুপমা রক্তিম হয়ে উঠল। টুংটাং করে গাড়ির বেলের শব্দ হলো। মিস্টার মুখার্জি এবং তার পত্নী ঘরে প্রবেশ করলেন। গৃহিণী বললেন, প্রকাশ, এখনো তোমার চা পড়ে রয়েছে, খাওনি? বোধহয় ব্যাপারটা তিনি তখনই বুঝতে পারলেন। বললেন, নিরু, চা ঠান্ডা হয়ে গেছে, বদলে দাও মা। নিরুপমা আমার পত্নী হয়ে দ্বিগুণ উৎসাহে কবিতা লিখছে, কিন্তু আমি সমালোচনা করা ছেড়েছি। নিরুপমা মাঝে মাঝে সমালোচনা লিখবার জন্য আমাকে অনুরোধ করে, বোধহয় পরিহাস করেই বলে। আমি কিন্তু শপথ করেছি আর কখনো বেলতলায় যাব না।